পেজ 99-এর শেষাংশ 13 অর্থ বিল কি? ভারতের পার্লামেন্টে অর্থ বিল কিভাবে পাস করা হয়, অথবা অর্থ বিল কি? ভারতীয় পার্লামেন্টে বা সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। অর্থ বিলের সংজ্ঞা। সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ধারায় উল্লিখিত 7টি বিষয় বা তার মধ্যে যে কোনো একটিকে নিয়ে রচিত বিলকে অর্থ বিল বলা হয়। এগুলি হল: 1. কোনো করধার্য, বিলোপ, প্রত্যাহার, পরিবর্তন ও নিয়ন্ত্রণ। 2. সরকারি ঋণ গ্রহণ সম্পর্কিত আইনগত ব্যবস্থা বা গৃহীত ঋণের দায়-দায়িত্ব সম্পর্কিত কোনো আইনের সংশোধন। 3. ভারতের সঞ্চিত তহবিল বা আকস্মিক ব্যয় তহবিল থেকে অর্থের বিনিয়োগ। 4. ভারতের সঞ্চিত তহবিল বা আকস্মিক ব্যয় তহবিল থেকে অর্থ প্রদান বা প্রত্যাহার। 5. কোনো ব্যয়কে ভারতের সঞ্চিত তহবিলের ব্যয় বলে ঘোষণা বা সঞ্চিত তহবিলের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি। 6. রাষ্ট্রের সঞ্চিত তহবিল খাতে অর্থপ্রাপ্তি বা ওই অর্থের তত্ত্বাবধান বা অর্থপ্রদান অথবা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির হিসাব পরীক্ষা। 7. উপরোক্ত বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়। অর্থবিল সম্পর্কে স্পিকারের সিদ্ধান্ত। 110(2) নম্বর ধারায় বলা হয়েছে যে, জরিমানা বা অন্য কোনো অর্থদণ্ড ধার্য, লাইসেন্স বা সেবার জন্য ফি দাবি বা প্রদান, অথবা স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক স্থানীয় উদ্দেশ্যে কোনো কর ধার্য, বিলোপ, প্রত্যাহার, কর হার পরিবর্তন বা নিয়ন্ত্রণকে অর্থবিল বলা যাবে না। কোনো বিল অর্থবিল কিনা তা নিয়ে মতবিরোধ দেখা দিলে লোকসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এক্ষেত্রে একটি প্রমাণপত্র স্পিকার দিয়ে থাকেন। পেজ 100। অর্থ সংক্রান্ত বিল। সংবিধানের 117 নম্বর ধারা অনুসারে যেসব বিলের ক্ষেত্রে স্পিকারকে সার্টিফিকেট দিতে হয় না, সেগুলি অর্থ সংক্রান্ত বিল। অর্থ সংক্রান্ত বিলের দুটি শ্রেণী রয়েছে: 1. প্রথম শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিল এবং 2. দ্বিতীয় শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিল। প্রথম শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিলে 110(1) নম্বর ধারায় বর্ণিত বিষয়গুলি ছাড়াও অন্যান্য আর্থিক বিষয়গুলিকে স্থান দেওয়া হয়েছে। যেমন, কর আরোপ বা বিলোপের প্রস্তাব সংক্রান্ত কোনো বিলে অন্য কোনো বিষয়ের উল্লেখ থাকলে তাকে প্রথম শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিল বলা হয়। অন্যদিকে দ্বিতীয় শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিল হল সেই সব সাধারণ বিল যেগুলিকে আইনে পরিণত করে কার্যকর করতে গেলে ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের দরকার হয়। প্রথম শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিলের সঙ্গে দুটি ক্ষেত্রে অর্থ বিলের মিল দেখা যায়। যেমন, 1. অর্থ বিলের মতো এইসব বিল রাজ্যসভায় উত্থাপন করা যায় না, শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। 2. অর্থ বিলের মতো এইসব বিল শুধুমাত্র রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে উত্থাপন করা যায়। অর্থ বিল ও অর্থ সংক্রান্ত বিলের মধ্যে পার্থক্য। অর্থ বিল ও অর্থ সংক্রান্ত বিলের মধ্যে কতগুলি মৌলিক পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলি হল: 1. ভারতীয় সংবিধানের 110(1) নম্বর ধারায় বর্ণিত বিষয়গুলির যে কোনো একটি বা একাধিক বিষয় যে বিলের অন্তর্ভুক্ত থাকে তাকেই শুধুমাত্র অর্থ বিল বলা হয়। অর্থ বিল নিয়ে সংশয় দেখা দিলে লোকসভায় স্পিকারকে সার্টিফিকেট দিতে হয়, কিন্তু অর্থ সংক্রান্ত বিলের ক্ষেত্রে এই ধরনের প্রক্রিয়ার প্রয়োজন হয় না। 2. প্রথম শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিলগুলিকে সংশোধন ও প্রত্যাখ্যান করার ক্ষমতা রাজ্যসভার রয়েছে। সাধারণ বিল পাসের পদ্ধতি এই ধরনের বিলের ক্ষেত্রেও অনুসৃত হয়, কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার হাতে সংশোধন ও প্রত্যাখ্যান করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। অর্থ বিলের ব্যাপারে লোকসভার একক প্রাধান্য স্বীকৃত হয়েছে। 3. দ্বিতীয় শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিল সাধারণ বিলের মতোই পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপিত হতে পারে। এই ধরনের বিলে অর্থ বিলের কোনো বিষয় লিপিবদ্ধ থাকে না। এই ধরনের বিল পাসের ক্ষেত্রে লোকসভার সঙ্গে রাজ্যসভারও সমান ক্ষমতা রয়েছে। রাজ্যসভা এই ধরনের বিল উত্থাপন, সংশোধন ও প্রত্যাখ্যান করতে পারে। তবে এই সব বিল আইনে পরিণত হলে ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের সংস্থান রাখা হয়। এই কারণে এই সব বিল উত্থাপনে রাষ্ট্রপতির সুপারিশ আবশ্যক। দ্বিতীয় শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিল পাসের পদ্ধতি সাধারণ বিল পাসের পদ্ধতির মতোই।
অর্থ বিল পাসের পদ্ধতি। পার্লামেন্টে অর্থ বিল পাসের পদ্ধতি সম্বন্ধে 109 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। আইনে পরিণত হওয়ার আগে অর্থ বিলকে 3টি পর্যায়ে অতিক্রম করতে হয়। 1. অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। রাজ্যসভায় কোনো অর্থ বিল উত্থাপন করা যায় না। রাষ্ট্রপতির সুপারিশে শুধুমাত্র মন্ত্রীরা এই অর্থ বিল উত্থাপন করেন। সাধারণ বিল পাসের জন্য প্রতিটি বিলকে যেভাবে প্রথম ও দ্বিতীয় পাঠ, কমিটি পর্যায়, তৃতীয় পাঠ প্রভৃতি পর্যায়ে অতিক্রম করতে হয়, অর্থ বিলের ক্ষেত্রেও তেমনটাই ঘটে। 2. অর্থ বিল লোকসভায় গৃহীত হলে তা রাজ্যসভার কাছে সুপারিশের জন্য পাঠানো হয়। অর্থ বিলকে প্রত্যাখ্যান বা সংশোধন করার কোনো ক্ষমতা রাজ্যসভার নেই। রাজ্যসভাকে 14 দিনের মধ্যে সুপারিশ সহ অর্থ বিল লোকসভায় পাঠিয়ে দিতে হয়। ওই সময়ের মধ্যে যদি বিলটি ফেরত না আসে তাহলে ধরে নেওয়া হয় যে পার্লামেন্টের উভয় কক্ষে বিলটি গৃহীত হয়েছে, অর্থাৎ 14 দিনের বেশি রাজ্যসভা কোনো অর্থ বিলকে আটকে রাখতে পারে না। 3. পার্লামেন্টে অর্থ বিল গৃহীত হওয়ার পর তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি কোনো অর্থ বিলকে পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠাতে পারেন না। অর্থ বিলে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের বিষয়টি নিছক একটি আনুষ্ঠানিক ব্যাপার মাত্র। মূল্যায়ন। ভারতের অর্থ বিল অনুমোদনের ব্যাপারে লোকসভার সামগ্রিক প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু লোকসভার এই প্রাধান্য মন্ত্রিপরিষদ চালিত সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহুলাংশে তত্ত্বগত বলে অনেকে মনে করেন। বস্তুত অর্থ বিল সম্পর্কিত লোকসভার আলোচনা আনুষ্ঠানিক প্রকৃতির। সংখ্যাগরিষ্ঠ দলীয় সদস্যরা মন্ত্রীদের উত্থাপিত অর্থ বিল কার্যত বিনা আলোচনায় পাস করানোর জন্য তৎপর থাকেন। তাছাড়া অর্থ বিল নিয়ে আলোচনার জন্য বরাদ্দ সময় অত্যন্ত অল্প। তাছাড়া অর্থ বিলের প্রকৃতি এমনিতেই জটিল হওয়ায় তা আলোচনার জন্য যে ধরনের বিশেষীকৃত জ্ঞানের প্রয়োজন অধিকাংশ সদস্যের তা নেই। প্রকৃতপক্ষে অর্থ বিলের বিষয়ে লোকসভার পরিবর্তে প্রধানত মন্ত্রিসভা যাবতীয় কর্তৃত্ব ভোগ করে থাকে। 14. রাজ্য বিধানসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের যে কোনো অঙ্গরাজ্যের বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। বিধানসভার গঠন। রাজ্য আইনসভার জনপ্রতিনিধি কক্ষের নাম হল বিধানসভা। সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে বিধানসভার সদস্যরা জনসাধারণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। সংবিধানের 170 নম্বর ধারায় বিধানসভা গঠনের বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। 1. সদস্য সংখ্যা। সংবিধান অনুযায়ী সর্বাধিক 500 এবং সর্বনিম্ন 60 জন সদস্য নিয়ে বিধানসভা গঠিত হয়। তবে পরবর্তীকালে বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে কয়েকটি রাজ্যের বিধানসভার সর্বনিম্ন সদস্য সংখ্যা নির্ধারিত হয়েছে, যেমন সিকিম 30 জন, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও গোয়া 40 জন, নাগাল্যান্ড 46 জন। বিধানসভার মোট আসন সংখ্যার মধ্যে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত। এছাড়া রাজ্যপাল ইঙ্গো ভারতীয় সম্প্রদায় থেকে একজন সদস্য মনোনীত করতে পারেন। এই ব্যবস্থা 220 সালের 25শে জানুয়ারি পর্যন্ত বলবৎ করা হয়েছে। প্রসঙ্গক্রমে বলা যায়, পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা বর্তমানে 294। ত্রিপুরা বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হল 60। পেজ 101। 2. কার্যকাল ও অধিবেশন। বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ 5 বছর। রাজ্যপাল রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করেন। সাধারণত বছরে অন্তত 2 বার বিধানসভার অধিবেশন ডাকতে হয়। রাজ্যপাল বিধানসভার অধিবেশন স্থগিত রাখতে পারেন বা প্রয়োজন মনে করলে বিধানসভা ভেঙে দিতেও পারেন। 3. স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধানের 178 নম্বর ধারা অনুসারে রাজ্য বিধানসভার প্রথম অধিবেশনে সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার এবং অন্য একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচন করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারকে তারা প্রয়োজন বোধে পদচ্যুত করতে পারেন। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সভার কাজকর্ম পরিচালনা করেন। বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী। বিধানসভার ক্ষমতা ও কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। 1. আইন প্রণয়ন। সংবিধান অনুযায়ী সমগ্র রাজ্য বা রাজ্যের
যে কোনো অংশের জন্য আইন প্রণয়ন করার ক্ষমতা রাজ্য বিধানসভার রয়েছে। রাজ্য তালিকাভুক্ত সমস্ত বিষয়ে এককভাবে আইন প্রণয়নের অধিকারী হল বিধানসভা। যুগ্ম তালিকাভুক্ত বিষয়েও বিধানসভা আইন প্রণয়ন করতে পারে। 2. শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের সদস্যদের নিয়ে রাজ্য মন্ত্রিসভা গঠিত হয়। রাজ্য মন্ত্রিসভার স্থায়িত্ব বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থার উপর নির্ভরশীল। সংসদীয় গণতন্ত্রের নীতি অনুযায়ী রাজ্য বিধানসভা রাজ্য মন্ত্রিসভার প্রতি অনাস্থা জ্ঞাপন করলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। সংসদীয় গণতন্ত্রে রাজ্যের শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সর্বতোভাবে বিধানসভা ভোগ করে থাকে। প্রশ্ন জিজ্ঞাসা, মুলতবি প্রস্তাব উত্থাপন, ছাঁটাই প্রস্তাব উত্থাপন, অনাস্থা প্রস্তাব উত্থাপন প্রভৃতির সাহায্যে বিধানসভা রাজ্যের মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। রাজ্য মন্ত্রিসভা যৌথভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ থাকায় মন্ত্রিসভা সমস্ত কাজের জন্য বিধানসভার কাছে জবাবদিহি করতে বাধ্য। বিধানসভায় কোনো মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যাত হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। তবে বিধানসভার শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেকটাই তাত্ত্বিক, এর সঙ্গে বাস্তবের মিল নেই। বস্তুত সংসদীয় রাজনীতিতে দলব্যবস্থা কায়েম থাকায় সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে। 3. অর্থ সংক্রান্ত ক্ষমতা। সংসদীয় গণতন্ত্রের রীতি অনুসারে রাজ্যের অর্থ সংক্রান্ত যাবতীয় ক্ষমতা একমাত্র বিধানসভার হাতেই রয়েছে। অর্থ বিলের বিষয়ে রাজ্য বিধানসভার স্পিকারকে একটি সার্টিফিকেট দিতে হয়। বাজেট অনুমোদনের মাধ্যমে বিধানসভা রাজ্য সরকারের কর আরোপ, কর সংগ্রহ ও ব্যয় বরাদ্দের ক্ষমতা নিয়ন্ত্রণ করে। বিধানসভার অনুমোদন ছাড়া রাজ্য সরকার কোনো কর আরোপ, কর বিলোপ বা কর হারের পরিবর্তন ঘটাতে পারে না। 4. সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের মূল ক্ষমতা পার্লামেন্টের হাতে থাকলেও রাজ্য বিধানসভার হাতে কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংবিধান সংশোধন করতে গেলে 28টি রাজ্য আইনসভার মধ্যে অন্তত অর্ধেকের অনুমোদন প্রয়োজন হয়। এই বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হল কেন্দ্র রাজ্যের ক্ষমতা বণ্টন, রাষ্ট্রপতির নির্বাচন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সম্পর্কিত বিষয় প্রভৃতি। 5. অন্যান্য ক্ষমতা। অন্যান্য যেসব ক্ষমতা বিধানসভার রয়েছে সেগুলি হল: 1. বিধানসভা বিভিন্ন বিষয়ে সংবাদ ও তথ্য সরবরাহের ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করে। বিধানসভায় প্রশ্নোত্তরকালে মন্ত্রীরা যেসব তথ্য জানান তা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় জনগণ সেই সব বিষয়ে অবহিত হয়। 2. বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ও রাজ্যসভার প্রতিনিধিদের নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন। 3. রাজ্য জনপালন কৃত্তক রয়াকার বর্গীর জয়জফলা বর্গীর জ দন্তান্ন পয়াকার ল দন্তান্ন কৃত্তক কয়রি তয়জফলা কমিশন এবং রাজ্যের কন্ট্রোলার ও অডিটর জেনারেলের রিপোর্ট বিধানসভায় পর্যালোচনা করা হয়। 4. কোনো রাজ্যের নাম বা ভৌগোলিক সীমার পরিবর্তন অথবা পুনর্গঠনজনিত বিল পার্লামেন্টে উত্থাপিত হওয়ার আগে রাষ্ট্রপতি বিধানসভার সদস্যদের মতামত জেনে নেন। 5. গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে প্রস্তাব গ্রহণ করার ক্ষমতাও বিধানসভার রয়েছে। 15. রাজ্যের আইনসভায় আইন প্রণয়নের পদ্ধতি আলোচনা করো। রাজ্যের আইনসভায় আইন প্রণয়ন পদ্ধতি। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যগুলির আইনসভার আইন প্রণয়নের পদ্ধতি পার্লামেন্টের আইন প্রণয়ন পদ্ধতির অনুরূপ। রাজ্য আইনসভাগুলি শুধুমাত্র রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। সাধারণ বিল রাজ্য আইনসভার দুটি কক্ষের মধ্যে যে কোনো কক্ষে উত্থাপন করা যায়। তবে যেসব রাজ্যে আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদের বিলুপ্তি ঘটানো হয়েছে সেখানে শুধুমাত্র বিধানসভাতেই সমস্ত বিল উত্থাপিত হয়। সাধারণ বিল দুই ধরনের হয়: 1. সরকারি বিল এবং 2. বেসরকারি বিল। সরকারি বিল রাজ্যের মন্ত্রীরা উত্থাপন করেন, অন্যদিকে বেসরকারি বিল বিধানসভার সাধারণ সদস্যরা উত্থাপন করতে পারেন। রাজ্য আইনসভায় একটি বিলকে আইনে পরিণত করতে হলে কয়েকটি পর্যায় অতিক্রম করতে হয়। 1. প্রথম পর্যায় প্রথম পাঠ। বিল পাসের প্রথম পর্যায় হল বিল উত্থাপন,
অধ্যক্ষ বা স্পিকারের অনুমতি নিয়ে রাজ্য আইনসভার সদস্যরা বিলটি উত্থাপন করেন। এই সময় বিলের ওপর কোনো রকম আলোচনা হয় না, তবে উত্থাপক বিলটির উদ্দেশ্য, প্রকৃতি বা মূলনীতি সম্পর্কে তার বক্তব্য রাখতে পারেন। উত্থাপনের পর বিলটি সরকারি গেজেটে প্রকাশিত হয়। এইভাবে বিলের প্রথম পর্যায় শেষ হয়। 2. দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পাঠ। প্রথম পর্যায় শেষ হওয়ার কয়েকদিন পর বিলটির দ্বিতীয় পাঠ শুরু হয়। এই পর্যায়ে উত্থাপক বিলটির ভবিষ্যৎ সম্পর্কে কয়েকটি প্রস্তাব পেশ করতে পারেন, যেমন 1. সংশ্লিষ্ট কক্ষে বিলটি বিচার বিবেচনা করা হোক। 2. বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। 3. বিলটির সম্পর্কে জনমত যাচাই করার ব্যবস্থা করা হোক। যদি আইনসভা দ্বিতীয় কক্ষ থাকে তাহলে উত্থাপক আর একটি প্রস্তাব পেশ করতে পারেন, সেটি হলো 2 কক্ষের যুক্ত কমিটিতে বিলটি পাঠানো হোক। 3. তৃতীয় পর্যায় কমিটি পর্যায়। বিলটি নিয়ে সভায় সরাসরি বিচার বিবেচনার সিদ্ধান্ত যদি গৃহীত হয় তাহলে বিলটির ধারা উপধারা নিয়ে আলাপ আলোচনা চলে। আবার যদি জনমত গ্রহণের জন্য বিলটির প্রচারের প্রস্তাব গৃহীত হয় তাহলে জনমত নির্বাচনের জন্য তার প্রচারের ব্যবস্থা করা হয়। জনমত নির্ধারণের জন্য তার প্রচারের ব্যবস্থা করা হয়। আবার বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলে কয়েকজন সদস্য নিয়ে একটি কমিটি গঠিত হয়। কমিটি সামগ্রিকভাবে বিচার বিবেচনা করে বিলের যে কোনো অংশ সংশোধন করার জন্য সুপারিশ করতে পারে। অবশ্য কমিটি বিলের মূলনীতি ও উদ্দেশ্য সংক্রান্ত কোনো অংশের সংশোধনের জন্য সুপারিশ করতে পারে না। 4. চতুর্থ পর্যায় রিপোর্ট পর্যায়। কমিটি কর্তৃক তৈরি করা রিপোর্ট আলোচনার জন্য গ্রহণের মাধ্যমে চতুর্থ পর্যায় শুরু হয়। এই পর্যায়ে বিলটির প্রতিটি ধারা উপধারা নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয় এবং প্রতিটি ধারার উপর ভোট গ্রহণ করা হয়। এই স্তরে সংশোধনী প্রস্তাবও উত্থাপন করা যায়, কিন্তু সংশোধনী প্রস্তাব গ্রহণ করা বা না করা স্পিকারের ইচ্ছাধীন। এইভাবে